আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের ক্লাসে আমরা টেন্স শিখব, বাট সেটি একটু ভিন্নভাবে, অর্থাৎ আমরা সেন্স অফ টেন্স শিখব। আমরা সাধারণত ছোটবেলা থেকে সবাই টেন্স শিখে আছি, তারপরেও আমরা ইংরেজিতে কথা বলতে অনেক প্রবলেম ফেস করি। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান বা ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান, টেন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। বাট আমাদের সাধারণত জটিল করে টেন্স শেখানো হয়, যে একটি বাক্য দেওয়া থাকে, এটি কোন টেন্সের মধ্যে পড়ে, হ্যাঁ, এটি চিরন্তন সত্য হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কাজ শেষ হয়েছে, পারফেক্ট টেন্স, এটা সেটা এত জটিল ভাবে আমরা শিখবো না। আমরা জাস্ট টেন্সের যে সেন্সটা সেটি শিখবো, এবং কথা বলতে আসলে টেন্স মূলত কিভাবে শিখতে হয় এবং কিভাবে প্র্যাকটিস করতে হয় সেই জিনিসটি আজকের ক্লাসে আমরা শিখে নেব। সো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ টেন্সটি কভার করব না, আমরা শুধু ইনডেফিনিট টেন্স দেখব। অর্থাৎ আমরা জানি যে টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। হ্যাঁ, সহজ ভাষায় লিখি যে সময়। আমরা যদি বলি যে সময় কয় প্রকার, তাহলে কিন্তু সাধারণত তিন প্রকার: বর্তমান সময়, অতীত সময় এবং ভবিষ্যৎ সময়। এর বাইরে তো আর সময় নেই, তাই না? বর্তমানে যেটি রয়েছে এটি একটি, অতীতেরটা একটি, ভবিষ্যতে একটি, তার বাইরে তো আর কিছু হয় না। তো সেই জন্য প্রতিটি টেন্স কিন্তু সাধারণত তিন ধরনের হয়। একটি হচ্ছে এই যে প্রেজেন্ট, যেটি হচ্ছে বর্তমান সময়ের কথা বলে; পাস্ট, এটি হচ্ছে অতীতের কথা বলে; ফিউচার, এটি হচ্ছে ভবিষ্যৎ সময়ের কথা বলে। সো ইনডিফিনিট বা সিম্পল টেন্স আমরা বলতে পারি। হ্যাঁ, সিম্পল টেন্স অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সাধারণ ঘটনাগুলো রয়েছে এগুলো। সো আমাদের অত জটিল ভাবে বুঝতে হবে না যে কোনটা সাধারণ ঘটনা এবং সেই সাধারণ ঘটনার মধ্যে পড়লে সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স হয় কিনা, আমরা সেটি না, আমরা সেন্সটি শিখে নেব, কিভাবে প্র্যাকটিস করতে হয় এবং কিভাবে প্র্যাকটিস করলে আপনার কথা বলার জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হবে, সেটি আজকে ক্লাসে আমরা দেখে নেব। সো চলুন দেখে নেওয়া যাক। তো ইনডিফিনিট টেন্স সাধারণত তিন প্রকার আমরা দেখলাম, যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। হ্যাঁ, প্রতিটি টেন্সের তিন ধরনের ফরম্যাট রয়েছে, যেমন ইনডিফিনিটও তিনটি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার; কন্টিনিউয়াসও তিনটি, পারফেক্টও তিনটি এবং পারফেক্ট কন্টিনিউয়াসও তিনটি। সো আমরা আজকে ইনডিফিনিট শিখবো, পরবর্তী ক্লাসগুলোতে আমরা কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে ধারণা নেব। ওকে, তাহলে তিনটি সময় নিয়ে যদি টেন্স কথা বলে, যে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। সো এই তিনটি যে আমরা যদি ইনডিফিনিট শিখতে চাই, তার জন্য আমাদের ছোট্ট তিনটি স্ট্রাকচার মনে রাখতে হবে। এই স্ট্রাকচার ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। স্ট্রাকচারগুলো মনে রাখতেই হবে, এগুলো প্র্যাকটিস করতেই হবে। সো একটি স্ট্রাকচার মনে রাখলে আপনি ইজিলি তিনটি মনে রাখতে পারবেন। দেখুন, আমরা জানি সিম্পলি সেন্টেন্স গঠন হয়ে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট দিয়ে। হ্যাঁ, কিভাবে কোথায় কোনটি ব্যবহার হয়, স্ট্রাকচার থেকে ভয় পাবার কিছু নাই, আমরা উদাহরণের মাধ্যমে সবকিছু ভালোভাবে শিখে নেব। সো এটি আমরা, এই স্ট্রাকচারটি আমরা প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে ব্যবহার করি, যে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব অন, তারপর অবজেক্ট ব্যবহৃত হয়। ওকে, সো এই সাবজেক্ট এবং অবজেক্ট সবগুলোর ক্ষেত্রেই সেম, পরিবর্তন আসবে শুধু মাঝখানের এই জায়গাটিতে। ওকে, তাহলে আমরা বর্তমানের জন্য এই যে ভার্ব অন, অর্থাৎ এই যে এগুলো হচ্ছে মূলত ভার্ব অন, অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, বর্তমান ফর্ম, সেগুলো হচ্ছে এগুলো, এই লাইনে যেগুলো রয়েছে সেগুলো। হ্যাঁ, এই তো মূলত এগুলো ভার্ব অন, আর এগুলোকে বলা হচ্ছে, মাঝখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ভার্ব টু, এবং শেষে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ভার্ব থ্রি। তাহলে ভার্ব 1 2 3 দ্বারা আমরা কি বোঝাচ্ছি? 1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, 2 মানে পাস্ট ফর্ম এবং 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো আমরা যদি বর্তমানের কথা বলতে চাই তাহলে ভার্ব 1 এর এই কথাগুলো বসিয়ে দিতে হবে। আমরা যদি অতীতের কথা বলতে চাই তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে ভার্ব টু সাবজেক্ট, ভার্ব টু অবজেক্ট, এটি মনে রাখতে হবে। এবং আমরা যদি ফিউচার ইনডিফিনিট নিয়ে কথা বলতে চাই তাহলে জাস্ট এই ভার্ব 1 এর আগে একটি উইল আসবে, যেমন সাবজেক্ট উইল প্লাস ভার্ব অন, তারপর অবজেক্ট। সো এই কথাটা কিন্তু আমাদের একটু অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই বা ফ্রি হ্যান্ড রাইটিং করতে চাই। তাহলে প্রেজেন্টের জন্য ভার্ব অন, পাস্টের জন্য ভার্ব টু এবং ফিউচারের জন্য উইল প্লাস ভার্ব অন। এখন দেখা যাক যে আমরা সাধারণত কথা বলার জন্য আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে আমরা এত যে ভার্ব নিয়ে কথা বলতেছি, যে ভার্ব অন, ভার্ব টু, উইল প্লাস ভার্ব অন, তাহলে তো আমাদের ভার্ব কোনগুলো এগুলো জানতে হবে। সো এগুলো হচ্ছে ভার্ব, যেগুলো দিয়ে মূলত কাজ বোঝায়। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। সো আমরা যেগুলো দ্বারা কাজ বোঝাচ্ছে সেগুলো সাধারণত ভার্ব বলছি। যেমন আমরা দেখুন, ইট মানে খাওয়া,
প্লে মানে খেলা, রিড মানে পড়া, এগুলো এক প্রকার কাজ না, কাজের মধ্যে পড়ে না। কুক মানে রান্না করা, গো মানে যাওয়া, টিচ মানে শেখানো। সো এগুলো কিন্তু ভার্ব, আরো অনেক অনেক ভার্ব রয়েছে। সো আপনি যত বেশি ভার্ব শিখবেন তত ইংরেজিতে কথা বলা আপনার জন্য সহজ হয়ে যাবে। সো তাহলে আমরা এখন দেখে নেবো যে এই ভার্বগুলো ব্যবহার করে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি। তাহলে দেখুন, প্রথমে রয়েছে সাবজেক্ট। স্ট্রাকচারের সাবজেক্ট সামনে প্রথমে কি রয়েছে? সাবজেক্ট রয়েছে। সো আমরা একটু সাবজেক্ট সম্পর্কে ধারণা নেই। বাক্যের সাবজেক্ট কারা হতে পারে? সাবজেক্ট অনেক কিছুই হতে পারে। সব থেকে বেশি যেগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে, দেখুন, আই সাবজেক্ট হতে পারে, আই মানে আমি। ইউ সাবজেক্ট হতে পারে, ইউ মানে তুমি। হি সাবজেক্ট হতে পারে, হি মানে সে। এটা ছেলেদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে। মেয়ের ক্ষেত্রে সি ব্যবহৃত হয়, হ্যাঁ, সি ব্যবহৃত হয়, সি মেয়েদের ক্ষেত্রে। তাহলে সে, এবং দে মানে তাহারা। আরো অনেক, এখানে কোনো নাম হতে পারে, রহিম, করিম, ইট হতে পারে। সো আমরা এই কয়েকটা দিয়ে একটু দেখে নিই। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট সম্পর্কে ধারণা নিয়ে নিলাম, তারপর ভার্ব, ভার্বের যে ওয়ান, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেগুলোও আমরা দেখে নিলাম। তারপর অবজেক্ট বা এক্সটেনশন আমরা এখানে বলতে পারি, এক্সটেনশন, হ্যাঁ, বা অতিরিক্ত অংশ আমরা বলতে পারি, যেটাই বলি না কেন। সো এটি তেমন গুরুত্বপূর্ণ না, আমরা দেখে নিচ্ছি বাক্যের মাধ্যমে। সো দেখুন, এই ভার্বগুলো দিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি। সো ইট মানে কিন্তু সাধারণত খাওয়া। আমরা যদি বলি যে, ধরুন, প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে ইনডিফিনিট টেন্সে আমরা শিখতেছি, সেটার প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা একটু এখন কথা বলবো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট। ওকে, তাহলে আমরা সাবজেক্ট আই বলি যে, আই ইট, আমি খাই। দেখুন, ইট মানে কিন্তু খাওয়া, বাট আমি খাওয়া, এভাবে কি আমরা কখনো কথা বলি? যখনই আমরা আমি বলবো তখন অটোমেটিক এই খাওয়াটা খাই হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি আই ইট, আমি খাই, আই প্লে, আমি খেলি, আই রিড, আমি পড়ি, আই কুক, আমি রান্না করি, আই গো, আমি যাই, আই টিচ, আমি শেখাই। শেখানো থেকে এখানে শেখাই হয়ে গেল। তারপর দেখুন, তুমির ক্ষেত্রে যদি আমরা বলি, ইউ ইট যদি আমরা বলি, তাহলে তুমি খাওয়া, এরকম কি কখনো হয় না? তুমি খাও, হ্যাঁ, এভাবে আমরা বাংলায় বলে থাকি, তখন কিন্তু খাওয়াটা অটোমেটিক খাও হয়ে যাবে। তাহলে দেখুন, ইউ ইট, তুমি খাও, ইউ প্লে, তুমি খেলো, ইউ রিড, তুমি পড়ো, ইউ কুক, তুমি রান্না করো, ইউ গো, তুমি যাও। সো এগুলোই হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছি। বাট আমরা যখন শিখি, আমরা করি কি? বাংলা বাক্য তৈরি করি, সেটিকে ট্রান্সলেট করার চেষ্টা করি, যেটিকে ট্রান্সলেট করে ইনডিফিনিটে কিভাবে করব, বা পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, এটা সেটা অনেক কিছু। সো আমরা একটু ভিন্নভাবে শিখবো। আমরা বাংলা থেকে ইংরেজি না করে ইংরেজিটাই তৈরি করব, এবং সেটির মিনিং কি রকম হয় সেটি আমরা দেখে নেব। সো তাহলে কিন্তু আপনি যখন কথা বলতে যাবেন, আপনি যখন ইংলিশে থিঙ্কিং করা শিখবেন, তখন আর আপনাকে ট্রান্সলেট করতে হবে না। ট্রান্সলেট করা সব থেকে একটি ভুল ধারণা। কখনোই নেভার ট্রাই টু ট্রান্সলেট এনি সেন্টেন্স। ওকে, তাহলে দেখুন, ইউ ইট, তুমি খাও, ইউ প্লে, তুমি খেলো, এরকম হয়ে যাচ্ছে। তারপর আমরা যদি হি বা সি দ্বারা বলতে চাই, একটি জিনিস মনে রাখতে হবে, এই বাক্যের সাবজেক্টগুলো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? পারসন সম্পর্কে একটু যদি ছোট্ট ধারণা নেই, সেটি হচ্ছে, আমি হচ্ছে ফার্স্ট পারসন, আই, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে আমি বা আমরা ফার্স্ট পারসন, তুমি বা তোমরা সেকেন্ড পারসন। এগুলোর বাহিরে যারা, তারা থার্ড পারসন। তাহলে কি বলা হচ্ছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমি এবং তুমির বাহিরে হতে হবে এবং একজন হতে হবে। তাহলে দেখুন তো, হি আমি বা তুমির বাহিরে না, অবশ্যই আমি বা তুমির বাহিরে, এবং একজন। সি আমি বা তুমির বাহিরে একজন। রহিম আমি বা তুমি বা আপনার বাহিরে একজন। এগুলো হলে ভার্বের সাথে কি করতে হবে? একটি এক্সট্রা এস অথবা ই এস যুক্ত করে দিতে হয়। তাহলে আমরা যখন বলবো যে হি ইট, তাহলে কি হি ইট হবে না, এটির সাথে একটি এস যুক্ত করে দিতে হবে। তাহলে কি হচ্ছে? হি ইটস, সে খায়। হি প্লেস, সে খেলে। হি রিডস, সে পড়ে। হি কুকস, সে রান্না করে, বা শি কুকস, সে রান্না করে। হি গোজ, এ দেখুন এটির সাথে ইএস যুক্ত হচ্ছে। হি গোজ, সে যায়। হি টিচেস, সে শেখায়। সো এগুলোই কিন্তু মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছি আমরা। সো আমরা যখন এই বাংলা বাক্যগুলো দিয়ে ইংরেজি এভাবে করতে বলি, তখন একটু অনেক ঝামেলা ফেস হয়। সো আমরা সাধারণত এইভাবে ভার্ব লিখে নিয়ে এইভাবে প্র্যাকটিস করব, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে আমরা তো শুধু ভার্ব পর্যন্ত, সাবজেক্ট তারপর ভার্ব বসিয়ে দেখলাম যে কেমন হচ্ছে। অতিরিক্ত অংশটা কিন্তু আমরা ইচ্ছা মতো বসিয়ে দিতে পারি। যেমন দেখুন,
আমি যদি বলি যে আই ইট, আমি খাই, খাওয়ার পর যে কোনো কিছু যেটাই আমি খাইতে চাচ্ছি সেটি যদি এর পরবর্তীতে আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট পিৎজা, আমি পিৎজা খাই, আই ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খাই। তারপর আই প্লে, আমি খেলি, খেলার পর যে কোনো খেলার নাম আপনি বসিয়ে দিতে পারেন। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আই প্লে ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলি। তারপর যদি আমরা আই না বলে সে খালি বলতে চাই তাহলে হি ইটস, সে খায়। হি ইটস রাইস, সে ভাত খায়। হি ইটস পিৎজা, সে পিৎজা খায়। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি রিডস বুক, সে বই পড়ে। তো হি কুকস বিরিয়ানি, সে বিরিয়ানি রান্না করেছে। এভাবে কিন্তু আমরা ইজিলি পরবর্তী অংশটা এটির সাথে আমরা যেটি বলতে চাচ্ছি সেটি কিন্তু ইজিলি বলে ফেলতে পারি। সো এগুলোই হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল, যেটা আমরা বলছি সিম্পল টেন্স। হ্যাঁ, প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, সো আমরা সাবজেক্ট তারপর ভার্বের এই যে ওয়ানটি বসিয়ে দিয়ে তারপর সেটির সাথে যেটা বলতে চাচ্ছি এটি বলে আমরা বুঝলাম যে এগুলো মূলত প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়ে। বর্তমানে আমরা কোনো কিছু করি, সাধারণ কাজ, খাওয়া যাওয়া, খেলা, পড়া, এগুলো যেগুলো সিম্পলি আমরা করি। ওকে, সো আমরা এই কথাগুলো এখন যে আমি খাই, আমি পড়ি, আমি খেলি, আমি যাই এভাবে না বলে আমরা অতীতে বলতে চাচ্ছি যে আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি খেলেছিলাম। হ্যাঁ, বা আমি খেলাম। দুই ধরনের অর্থ হয়, একটি হচ্ছে করেছিলাম বা করলাম, দুই ধরনের অর্থই বোঝানো হয়। সেই ক্ষেত্রে আমাদের কি বলতে হবে? সেই ক্ষেত্রে দেখুন পাস্টের ক্ষেত্রে একই স্ট্রাকচার, যার আমাদের ভার্ব টু বসিয়ে দিতে হবে। তাহলে ভার্ব টু কোনটা? এই যে এগুলো হচ্ছে ভার্ব টু। সো আমরা যদি এগুলো বসিয়ে দেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অর্থটি অতীতের হয়ে যাবে, অর্থাৎ পাস্টের। যেমন আমি দেখি একটু, আই এইট, আমি খেয়েছিলাম বা আমি খেলাম, দুই ধরনের অর্থই হয়। আমরা খেয়েছিলাম দেই একটু দেখি। তাহলে আই এইট, আমি খেয়েছিলাম, কি খেয়েছিলাম? আই এইট রাইস, বিরিয়ানি, নুডলস, পিৎজা, বার্গার, যে কোনো কিছু আপনি বলতে পারেন। সো আমরা অতিরিক্ত অংশটা দেখাচ্ছি না, আমরা জাস্ট ভার্ব টু পর্যন্ত দেখাই, তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে এবং সময়ও কম লাগবে। তাহলে আই এইট, আমি খেয়েছিলাম। আই প্লেড, আমি খেলেছিলাম। আই রিড, আমি পড়েছিলাম। রেড, দেখুন রিড, 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 তিনটি কিন্তু বানান একই। হ্যাঁ, তিনটির বানান দেখুন একই হয়। সো এটি তিনটি ফর্মের বানান একই হয়, বাট উচ্চারণের ক্ষেত্রে একটু ডিফারেন্স রয়েছে। সেটা হচ্ছে রিড, এটির উচ্চারণ হবে রেড, এটির উচ্চারণ আবার রিড। তাহলে আই রেড, আমি পড়েছিলাম। আই কুকড, আমি রান্না করেছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই টট, আমি শিখিয়েছিলাম। এরকম কিন্তু অর্থ দিবে, মানে অতীতের অর্থ। আবার যদি ইউ সাবজেক্ট ধরে আমরা বলতে চাই তাহলে ইউ এইট, তুমি খেয়েছিলে। ইউ প্লেট, তুমি খেলেছিলে। ইউ রেড, তুমি পড়েছিলে। ইউ কুক, তুমি রান্না করেছিলে। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। এরকম অর্থ দিবে। সো তারপরের বাকি অংশ আমরা পরবর্তীতে যেটি বলতে চাচ্ছি সেটি সিম্পলি তার সাথে বসিয়ে দেবো। যেমন আই এইট, আমি খেয়েছিলাম, বা ইউ এইট, তুমি খেয়েছিলা, যে কোনো খাবারের নাম বসিয়ে দিচ্ছি। ইউ প্লেট, তুমি খেলেছিলা বা খেলেছিলে, যে কোনো খেলার নাম বসিয়ে দিচ্ছি। ইউ রেড, তুমি পড়েছিলে, তাহলে কি পড়েছিলে? যেটি নিউজ পেপার হতে পারে, বই হতে পারে, আর্টিকেল হতে পারে, যে কোনো কিছু আমরা বসিয়ে দিতে পারি। সো এভাবে কিন্তু আমরা সাবজেক্টের পর জাস্ট ভার্ব টু বসিয়ে দিয়ে অতীতের কোনো কিছু করেছিলাম বা করলাম এ ধরনের কথাগুলো বলতে পারি। যেমন ইউ ওয়েন্ট টু মার্কেট, আমরা বললাম যে তুমি বাজারে গিয়েছিলে। এভাবে কিন্তু আমরা বলতে পারি। তাহলে এটি কি হলো? এইগুলো আমরা যেভাবে বললাম এই বাক্যগুলো সাধারণত পাস্ট ইনডিফিনিট, এগুলোকেই আমরা বলছি কি পাস্ট ইনডিফিনিট। এখন যদি বলা হয় দেখুন যে সে ভাত খেয়েছিল, এটি কোন টেন্সের মধ্যে পড়ে? আপনাকে ভাবতে হবে। সে ভাত খেয়েছিল, তাহলে এটি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের ফর্মুলা কি? পাস্ট ইনডিফিনিটের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। তাহলে ইটের পাস্ট ফর্ম কি? এইট। তাহলে হি এইট রাইস, সে ভাত খেয়েছিল। এইভাবে এত ভেবে তো কথা বলা সম্ভব না, যার জন্য আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু ইজিলি জিনিসটা আমাদের মাথার মধ্যে গেঁথে যাচ্ছে। সো এগুলোকে মূলত বলা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বুঝলাম যে আমরা সিম্পলি সাবজেক্ট এগুলো বসিয়ে দিয়ে এই ভার্বগুলো দিয়ে যখন কথা বলি তখন সেগুলো হয় প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে, এবং আমরা যখন এই ভার্বগুলো দিয়ে কথা বলি সাবজেক্টের পর তখন সেগুলো হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। এখন চলে যাই আমরা ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ
ভবিষ্যতে আমরা সিম্পলি কোনো কিছু করব এই ধরনের অর্থ দেয়। একটি হচ্ছে আমরা করি, একটি হচ্ছে করেছিলাম বা করলাম। তাহলে বর্তমান গেল, অতীত গেল, এখন থাকে ভবিষ্যৎ। ভবিষ্যতের জন্য কি লাগবে? একটি উইল লাগবে। তারপর ভার্বন, আমরা এই যে ভার্বন জানি এগুলো হচ্ছে ভার্বন। তাহলে এগুলোর আগে একটি উইল যদি আমরা বসিয়ে দেই তাহলেই কিন্তু ভবিষ্যতে সেই কাজটি করব এরকম অর্থ দিবে এবং সেটি ফিউচার ইনডিফিনিট টেন্সে বোঝাবে। যেমন আমরা যদি বলি, দেখুন আই, এই যে সাবজেক্ট আমরা আই নিলাম, তারপর কি লাগবে? উইল লাগবে একটি। জাস্ট ফিউচার মানেই উইল, এটি কিন্তু একদম মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে উইলের পর ভার্বন। তাহলে আই উইল ইট, আমি খাবো। যে কোনো খাবারের নাম আপনি বসিয়ে দিন। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল ইট পিজ্জা, আমি পিজ্জা খাবো। আই উইল ইট বার্গার, আমি বার্গার খাবো। তারপর আই উইল প্লে, আমি খেলবো। যে কোনো খেলার নাম আপনি বসিয়ে দিন। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। আই উইল প্লে ক্যারাম, আমি ক্যারাম খেলবো। যে কোনো কিছু। রিড, আমি পড়বো। তাহলে কি লাগবে? তার আগে একটি উইল লাগবে। জাস্ট সিম্পল। আই উইল রিড, আমি পড়বো। আই উইল রিড নভেল বুক, আমি উপন্যাসের বই পড়বো। আই উইল রিড নিউজ পেপার, আমি নিউজ পেপার পড়বো। আই উইল রিড আর্টিকেল, আমি আর্টিকেল পড়বো। আই উইল কুক, আমি রান্না করব। আই উইল কুক বিরিয়ানি, আমি বিরিয়ানি রান্না করবো। আই উইল কুক পিজ্জা, আমি পিজ্জা রান্না করবো। সো এইভাবে কিন্তু আমরা বলে দিতে পারি। তারপর আমরা যদি বলি হি উইল কুক, আমরা জানি যে এখানে যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা শিখলাম তখন এই ভার্বের সাথে একটি এস বা ইএস যুক্ত করতে হয়, কিন্তু সেটি কিন্তু শুধু প্রেজেন্টের ক্ষেত্রে। আমরা যখন পাস্টের ক্ষেত্রে বলবো তখন এস বা ইএস হবে না, সাবজেক্ট যদিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ফিউচারের ক্ষেত্রেও সেটি হবে না। যেমন হি উইল ইটস, এটি হয় না, হি উইল ইটি হবে। সো সেই ক্ষেত্রে আর এস বা ইএস যুক্ত করতে হবে না। তাহলে আমরা যদি বলি হি উইল ইট, সে খাবে। হি উইল প্লে, সে খেলবে। হি উইল রিড, সে পড়বে। হি উইল কুক, সে রান্না করবে। হেল গো, সে যাবে। হি উইল টিচ, সে শিখাবে। হি উইল সুইম, সে সাঁতার কাটবে। হি উইল রান, সে দৌড়াবে। হি উইল সিং, সে গান গাইবে। সো এভাবে কিন্তু আমরা জাস্ট ভার্ব শিখবো আর এভাবে ইজিলি বাক্য তৈরি করে করে জাস্ট প্র্যাকটিস করব। তাহলে আমরা বুঝলাম যে এই যে ভার্বের যে তিনটি ফর্ম এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এই ভার্ব টু ছাড়া আপনি যে পাস্ট ইনডিফিনিটের যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু কখনোই বলতে পারবেন না আপনি এগুলো যদি না জানেন। তারপর এগুলো তো মাস্ট জানতে হবে, এগুলোর ব্যবহার আসবে পারফেক্টলি আমরা যখন শিখবো, তখন সেই ক্ষেত্রে পরবর্তী ক্লাসগুলোতে আমরা শিখে নেব। তাহলে আমরা বুঝলাম যে সিম্পলি আমরা যখন সাবজেক্টের সাথে এই ভার্বগুলো ব্যবহার করি এগুলোকে বলা হয় প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট আমরা বলতে পারি। তারপর আমরা সাবজেক্টের সাথে যখন এই ভার্বগুলো ব্যবহার করি, এই ভার্বগুলো ব্যবহার করে কথা বলি, তখন অতীতের কথা অর্থ বোঝাই, যে কোনো কিছু করলাম, খেলাম, গাইলাম, পড়লাম, এরকম অর্থ দেয় এবং সেইগুলোকে বলা হয় পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। আর যখন এই ভার্বগুলোর আগে আমরা একটি উইল ব্যবহার করে তারপরে এই ভার্বগুলো ব্যবহার করি, যেমন আইল গো, আইল রিড, আইল সুইম, আইল প্লে, এইভাবে যখন আমরা ব্যবহার করি তখন সেগুলো কি হয়? তখন সেগুলোকে বলা হয় ফিউচার ইনডিফিনিট। সো আমরা বাংলা থেকে ইংরেজি করে করে শিখবো না, ট্রান্সলেট করে শিখবো না, আমরা ইংরেজিটাই বলবো এবং বলে সেটির মানেটা বা অর্থটা কেমন হচ্ছে সেটিও কিন্তু বুঝে ফেলতে পারবো যদি আমাদের এই অর্থগুলো জানা থাকে। সো আশা করছি ক্লাসটি সবাই বুঝতে পারছেন। তারপরও যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। জায়গা স্বল্পতার কারণে বাক্য লিখে লিখে আসলে বোঝানো গেল না, জাস্ট মুখে বলতে হলো। বাক্য যদি লিখে লিখে বোঝাতে পারতাম বা বাক্য যদি লেখা থাকতো সেখানে যদি বুঝিয়ে দিতে পারতাম তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারতেন। তারপর আশা করছি সবাই বুঝতে পারছেন। সো আপনারা কিন্তু সবাই এভাবে অনেক অনেক ভার্ব শিখবেন এবং এই ভার্বগুলো এইভাবে সাবজেক্ট চেঞ্জ করে করে প্রথমে ইনডিফিনিটের প্রথমে প্রেজেন্টের প্র্যাকটিস করলেন, তারপর পাস্টের প্র্যাকটিস করলেন, তারপর ফিউচার প্র্যাকটিস করলেন, এভাবে কিন্তু প্র্যাকটিস করবেন। তাহলে মুখের জড়তা কেটে যাবে এবং এই বাক্যগুলো মাথার মধ্যে গেঁথে যাবে কিভাবে বলতে হয়। আর বাংলা ভেবে তারপর সেই বাংলার ইংলিশ কিভাবে ট্রান্সলেট করে বলতে হবে না, ইজিলি বলতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।